সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে, একটা যৌক্তিক সময় দিতে হবে, যাতে অতীতের বিয়োগান্তক অভিজ্ঞতা আবার যেন ফিরে না আসে। তো এই নির্বাচন কমিশনের ব্যাপারে এইসব এই আমরা যে সংস্কার প্রস্তাবগুলো করব, আমাদের আমাদের ধারণা এই প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় নেবে। বিবেচনায় নিয়ে তারা রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, আলাপ আলোচনা করবে এবং তার থেকে একটা কতগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছবে এবং ঐক্যমত্যে পৌঁছে এবং ওই প্রক্রিয়ায় তারা একটা নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে। তো এই নির্বাচনী রোডম্যাপটা যে ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি হওয়াটাই আমার মনে হয় সঠিক। তার মাধ্যমে সবাই বুঝবে যে কি কি সংস্কার করা দরকার এবং কোন কোন সংস্কারের ব্যাপারে তারা একমত এবং এই জন্য কত সময় লাগবে, কত সময় তারা দিতে আগ্রহী এবং এই সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে নির্বাচন কমিশনের কত সময় লাগবে। তো ওটাই হবে যৌক্তিক বলে আমি মনে করি, তাদের আলাপ আলোচনার ভিত্তিতে ওইরকম রোডম্যাপ তৈরি হওয়া। তো এইরকম আরো কিছু কিছু চ্যালেঞ্জ আছে, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অনুপস্থিত বলে আমি মনে করি। অনেকে মনে করেন নির্বাচন বিলম্বিত হলে পতিত সরকার অনুসারীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার শঙ্কা রয়েছে, এ বিষয়ে আপনার বিশ্লেষণ কি? এটা ওই যে আমাদের বিভিন্ন রকম ওই যে বিশ্লেষণ হতে পারে। এটা হলো ওপিনিয়ন, এটা হলো আমার একটা মতামত থাকতে পারে, তোমাদের একটা মতামত থাকতে পারে না, প্রত্যেকের একটা মতামত থাকবে, আমরা নিশ্চিত নই কোনটা সঠিক। যেমন কতগুলো বিষয় আমরা 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 একমত হতে পারি। এটা কি নীল রং না? নীল রং, এই নীল রংটা, এটা যে নীল রং আমরা সবাই একমত, কিন্তু কারো কাছে নীল রংটা যে সুন্দর, কারো কাছে নীল রংটা আকর্ষণীয় নয়। এটা হলো ইন্টারপ্রিটেশন, এটা হলো আমাদের ধারণা। ওই যে কতগুলো বিষয়ে আমরা একমত হতে পারি, কতগুলো বিষয়ে আমাদের ধারণার সৃষ্টি হয়। আমরা যেভাবে দেখি, যেভাবে আমরা তথ্য গ্রহণ করি এবং এগুলো আমরা প্রসেস করি, তার ভিত্তিতে আমরা আমাদের মতামত সৃষ্টি করি। তো আমার মতামত একরকম হতে পারে, আমাদের প্রত্যেকের মতামত ভিন্ন ভিন্ন হতে পারে, আমি নিশ্চিত নই। ওকে, বিগত 3টি বছরে যারা প্রশাসনে পরিণত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বিলম্ব হচ্ছে কেন? তো এটার কতগুলো প্রশ্ন আছে, যেমন যেগুলো স্ট্যাটুট অফ লিমিটেশন পার হয়ে গিয়েছে কিনা, যে এই বিষয়টা নিরূপণ করতে হবে, এটা আইনি বিষয়। আরেকটা হলো যে যেমন যে যারা নির্বাচনী দায়িত্ব পালন করে তারা অপরাধ করেছে, নির্বাচনী অপরাধ করেছে, তাদের জন্য শাস্তির বিধান আছে, কিন্তু যারা সাংবিধানিক পদে থেকে তারা নির্বাচনকে কলঙ্কে পরিণত করেছে, প্রহসনে পরিণত করেছে, তাদের জন্য তাদের কি শাস্তি হবে সেই ব্যাপারে চিন্তা ভাবনা করার প্রয়োজনটা রয়েছে বলে আমি মনে করি। কি আইনে, কি বিধানে, কোন পদ্ধতিতে তাদেরকে এই যে শাস্তির আওতা আনা যায় সেটা ভাবার বিষয় রয়েছে। এনআইডি হালনাগাদ থাকলে পৃথক ভোটার তালিকার প্রয়োজন হবে কেন? আমি মনে করি যে এনআইডিটা যদি সঠিক হয়, এনআইডি সঠিক মানে কি সব নাগরিকরা তাতে অন্তর্ভুক্ত। সেই শিশু জন্মগ্রহণ করার পর থেকেই সে তার ওই যে তার যে জন্মটা নিবন্ধন হবে তার থেকেই সে এনআইডিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই ওই এনআইডি প্রক্রিয়া অন্তর্ভুক্ত হলেই তার থেকে আপনা থেকেই ভোটার তালিকা তৈরি হয়ে যাবে। যারা 18 বছর পূর্ণ হবে প্রতি বছর তারা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই এনআইডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রক্রিয়াটা সঠিক হওয়া দরকার, এই জন্য কিছু সময়ের প্রয়োজন হবে। একজন উপদেষ্টা 1.5 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভাবনার কথা বলছে, এর মধ্যে 18 মাসের কথা শুনেছিস, প্রকৃত জাতীয় নির্বাচন কখন হতে পারে? ইউর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। আপনারা প্রত্যেকেই ভেবে নেন কতদিন লাগবে, তোমরা ভেবে নাও কতদিন লাগবে। আমার মনে হয় কেউ বলতে পারবে না, আমার মনে হয় না সঠিকভাবে। আমি বলছি যে যেই প্রক্রিয়াটা এটা নির্ধারণ হওয়া দরকার সেটা হলো
অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলের আলাপ আলোচনার ভিত্তিতে তারা যৌথভাবে এই সিদ্ধান্তটা নেওয়াটা সঠিক হয় বলে আমি মনে করি।